সো ক্যান ইউ সি দ্য স্ক্রিন? স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে, ওকে। এবার দেখো, আহ তোমরা যেহেতু একেবারেই এই ব্যাপারটায় নতুন, তো প্রথমে স্লাইড একটু ভূমিকা বলি। সেটা হচ্ছে যে ধরো আমার কোনো একটা হরমোন রিলিজ হলো, ঠিক আছে? এবার সেই হরমোনটা রিলিজ হচ্ছে, সেখান থেকে একটা কোনো পার্টিকুলার ফাংশন আমার হচ্ছে। তা হাউ দিস এন্টায়ার প্রসেস ইজ মিডিয়েটেড, দ্যাট ইজ আ বিগ কোয়েশ্চেন, লাইক আ হরমোন লাইক গ্লুকাগন বা ফলিকিউলার স্টিমুলেটিং হরমোনস, হ্যাঁ, লিউটিনাইজিং হরমোনস, which helps in maturation of follicles, ঠিক আছে, ওভিউলেশনে যেটা হেল্প করছে। তা হরমোনটা তো একটা ডিফারেন্ট রিজিয়ন থেকে সিক্রিট হচ্ছে, হ্যাঁ, আর তার যে এফেক্টার ফাংশনটা হচ্ছে সেটা হচ্ছে একটা ডিফারেন্ট রিজিয়নে। তাহলে এই যে জিনিসটা, একটা হরমোন যে অ্যাক্ট করছে, সেটা কিভাবে অ্যাক্ট করছে, ঠিক আছে? কিংবা ধরো সেরাটোনিন, ডোপামিন, এই যে চকলেট খাচ্ছি খুব হ্যাপি লাগছে, ঠিক আছে, বা বিভিন্ন মুড এনহ্যান্সিং ফুড বা ড্রাগস আমরা নিচ্ছি, তা সেগুলো তো উই আর ইটিং। এবার মুডের যে ব্যাপারটা, অবভিয়াসলি আমরা জানি কেমিক্যাল লোচা, দ্যাট ইজ ইন ব্রেন, মুন্না ভাই এমবিবিএস। হ্যাঁ, তো হাউ দিস থিংস আর হ্যাপেনিং, তার মানে যে সেলগুলো এফেক্টার ফাংশন করছে, বা তুমি সে গ্রোথ হরমোন নিচ্ছ, সে গ্রোথ হরমোনটা আলটিমেটলি কি করে তোমার গ্রোথ বাড়াচ্ছে, যে সেলগুলো এফেক্টার ফাংশন করছে মানে প্রোটিন তৈরি করছে, যে ফাংশনস গুলো আমি বললাম সেই ফাংশনস গুলোর জন্য সেই সেলের সারফেসে কিছু সিগন্যালিং রিসেপ্টর থাকছে। যে রিসেপ্টর গুলো ফর এক্সাম্পল ফলিকুলার স্টিমুলেটিং হরমোন বা লিউটিনাইজিং হরমোন কে বাইন্ড করলো, করে তারপরে একটা সিগন্যালিং কাসকেড তৈরি হলো, এবং যে যে প্রোটিনস গুলো ইম্পর্টেন্ট ফর দিস মেনটেনেন্স অফ মেনস্ট্রুয়াল সাইকেল বা ওভিউলেশন, সেই প্রোটিনস গুলো কিন্তু সিনথেসিসড হলো। তাহলে টোটাল এই যে সিগন্যালিং, মানে সেলের সারফেসে একটা রিসেপ্টর আছে, সেই রিসেপ্টরটা তে এসে কিছু একটা বাইন্ড করলো, তারপর কিছু একটা সিগন্যাল গেল, যাতে সেল কিছু প্রোটিন তৈরি করলো, সেই জিনিসটা এই জীব। আর একটা পার্ট, এরকম অনেক অনেক সিগন্যালিং পাথওয়েজ আছে, দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ রিসেপ্টরস। তার একটা খুব ইম্পর্টেন্ট রিসেপ্টর হচ্ছে জি প্রোটিন কাপলড রিসেপ্টরস বা জিপিসিআর, ঠিক আছে? প্রথমেই যেটা আমি বলি যে এটাকে দেখতে কেমন হয়। সো দেখো, ইটস আ ট্রান্সমেমব্রেন, 7 ট্রান্সমেমব্রেন হেলিসেস আছে, ঠিক আছে? গুনি যদি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটে, পাঁচটা, ছটা, সাতটা, গুনতে পারছো? সপ্তপর না, সাতটাই হচ্ছে তো, নাকি বেশি কম হচ্ছে? না না স্যার, সাতটাই হচ্ছে। ভেরি গুড, তাহলে তুমি একদম প্রপারলি গুনতে শিখে গেছো। এবার কি হচ্ছে, এই রিসেপ্টরটার সাথে একটা প্রোটিন অ্যাসোসিয়েটেড রয়েছে। সো দিস ইজ আ রিসেপ্টর। এখানে সিগন্যালিং মলিকিউলটা এসে বাইন্ড করলো, সে আ হরমোন। এবার এই রিসেপ্টরটার সাথে একটা প্রোটিন অ্যাসোসিয়েটেড রয়েছে, এই প্রোটিনটাকে বলা হচ্ছে গিয়ে জি প্রোটিন, ঠিক আছে, জি প্রোটিন। এবং এই প্রোটিনটা, এই বেশি চলে গেল আবার, এই যে প্রোটিনটা, দাঁড়াও আর একটু সাইজটা বাড়িয়ে নি, তাহলে বোধহয় সুবিধা হবে। একটু বড় দেখাচ্ছে এবার? হ্যাঁ স্যার, ঠিক আছে। একটু বড় দেখাচ্ছে তো? মানে স্ক্রিনটা কি হ্যাঁ হ্যাঁ, একটু বড় দেখাচ্ছে। দেখাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, এবার যেটা ব্যাপারটা দাঁড়াচ্ছে, যে এর এবার দেখো, এই যে রিসেপ্টরটার, এর কিছু এক্সট্রা সেলুলার লুপস থাকছে, এই 7টা হেলিক্স কে বাইন্ড করছে, আবার কিছু ইন্ট্রাসেলুলার লুপসও থাকছে। সেটা তো ঠিক আছে। এই যে জি প্রোটিনটা, এই জি প্রোটিনটা দেখা যাচ্ছে তিনটে সাব ইউনিট আছে, অ্যালফা, বিটা আর গামা। এইবার নেক্সট যে কথাটা বলছি, সেই কথাটা খুব মন দিয়ে শোনো।
সেটা হচ্ছে যখন আমার একটা সিগন্যালিং মলিকিউল এলো এবং সেই সিগন্যালিং মলিকিউলটা এসে আমার রিসেপ্টরে বাইন্ড করলো, এইটা বাইন্ড করার পরে রিসেপ্টরটা অ্যাক্টিভেটেড হয়ে গেল। রিসেপ্টরটা অ্যাক্টিভেটেড হওয়ার পর এই জি প্রোটিনটাকে অ্যাক্টিভেট করে দেবে। ঠিক আছে, জি প্রোটিনটাকে অ্যাক্টিভেট করলে জি প্রোটিনের মধ্যে কনফরমেশনাল চেঞ্জ হবে, যার জন্য স্পেসিফিক্যালি এই আলফা সাব ইউনিটে, যার জন্য এই আলফা সাব ইউনিটটা বিটা ও গামা সাব ইউনিটকে ছেড়ে দেবে। ঠিক আছে, তাহলে আবার বলছি যে আমার যে এফেক্টর মলিকিউল মেবি আ হরমোন, সেটা এসে জি প্রোটিন কাপলড রিসেপ্টরে বাইন্ড করলো, জি প্রোটিন কাপলড রিসেপ্টরটা অ্যাক্টিভেটেড হলো, হওয়ার পর এবার সে জি প্রোটিনের মধ্যে কিছু কনফরমেশনাল চেঞ্জ আনবে, আনার পর জি আলফা সাব ইউনিটটা বিটা আর গামা সাব ইউনিটকে ছেড়ে দেবে। এখানে একটা ছোট্ট গল্প আরো আছে, সেটা হচ্ছে গিয়ে যে যেই মুহূর্তে অ্যাক্টিভেটেড হচ্ছে তখন কি হচ্ছে, যে এই যে জি অ্যালফা সাব ইউনিট এর সাথে যে জিডিপিটা বাউন্ড ছিল এখন জিটিপি বাউন্ড হয়ে যাচ্ছে। তার মানে অ্যাক্টিভেটেড জি প্রোটিন মানে কি, এখানে হয়তো লেখাটা খুব একটা ক্লিয়ার নয়, তাও বোঝা যাচ্ছে হয়তো ব্যাপারটা, যে আহ, আহ, এই যে জি প্রোটিনটা যেটা অ্যাসোসিয়েটেড রয়েছে রিসেপ্টরের সাথে, এর অ্যালফা সাব ইউনিট যেই জিটিপি কে বাইন্ড করছে, ঠিক আছে, সেই কি হচ্ছে বিটা আর গামা সাব ইউনিট ডিসোসিয়েট হয়ে যাচ্ছে। এইবার দেখো, একটা জি প্রোটিন কাপল রিসেপ্টর কিন্তু একাধিক জি প্রোটিনকে অ্যাক্টিভেট করতে পারে। আবার একটা এফেক্টার প্রোটিন কিন্তু মাল্টিপল সেকেন্ড মেসেঞ্জার্স কে অ্যাক্টিভেট করতে পারে। না, এখানে ব্যাপারটা তাহলে কি, ব্যাপারটা হচ্ছে এই, যে যে মুহূর্তে অ্যালফা সাব ইউনিটের থেকে বিটা আর গামা সাব ইউনিট অ্যাক্টিভেটেড, এই আইসোলেট হয়ে গেল, এবার জি আলফা সাব ইউনিট বাউন্ড টু জিটিপি বা বিটা আর গামা সাব ইউনিট এরা কিন্তু ইন্ডিভিজুয়ালি আবার সেকেন্ড মেসেঞ্জার, সেটা কি আমি বলছি, তাদেরকে অ্যাক্টিভেট করবে। তাহলে এখানে দেখো অ্যাম্প্লিফিকেশন অফ সিগন্যালটা কিরকম হচ্ছে, যে প্রথমে এসে একটা লিগ্যান্ড বসলো, তাহলে একটা জিপিসিআর জি প্রোটিন কাপলড রিসেপ্টর কিন্তু একাধিক জি প্রোটিনকে অ্যাক্টিভেট করলো। আবার সেকেন্ড কেসে দেখা যাচ্ছে যে সে একটা জিপিসিআর, কথার কথা বলছি আমি, 10টা জি প্রোটিনকে অ্যাক্টিভেট করলো। আবার একটা এই যে জি প্রোটিনের অ্যাক্টিভেটেড পার্ট মানে জি আলফা বা জি বিটা আর গামা, এগুলো কিন্তু আবার সে 10টা সেকেন্ড মেসেঞ্জারকে অ্যাক্টিভেট করলো। তার মানে একটা লিগ্যান্ড বসার জন্য 10 × 10, 100টা সেকেন্ড মেসেঞ্জার কিন্তু অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে। সেকেন্ড মেসেঞ্জার কি এক্ষুনি আসছি, তার আগে একটা ছোট্ট জিনিস আমি বলি, সেটা হচ্ছে যে এই যে অ্যালফা সাব ইউনিট এর কিন্তু আবার একটা ইয়ে আছে, ইন্ট্রিনসিক জিটিপিএস অ্যাক্টিভিটি আছে। তার মানে হচ্ছে সিগন্যালটা যখন শেষ হওয়ার দরকার তখন আবার এই যে জিটিপি বাউন্ড অবস্থায় বা অ্যাক্টিভেটেড অবস্থায় ছিল সেই জিটিপিটা কিন্তু জিডিপি তে কনভার্ট হয়ে গেল, মানে হাইড্রোলাইজড হয়ে গেল ইনটু জিডিপি এন্ড পিআই। So when this happens, this alpha subunit becomes inactive and the beta and the gamma subunit binds to it. Due to the intrinsic potential or the GTPase activity of the alpha subunits, whenever we need termination of the signal, the GTP breaks down into GDP and PI. Now, once the GTP is hydrolyzed, the alpha subunit becomes inactive and it binds to the beta and the gamma subunit. So again, the entire G protein becomes inactive. ঠিক আছে, দ্যাট ইজ দ্য টার্মিনেশন অফ সিগন্যাল। 10 সেকেন্ড এটাকে অ্যাবজর্ব করো, আমি একটু এসিটা চালাই, ভীষণ গরম লাগছে। বোঝা যাচ্ছে এই ব্যাপারটা? ঠিক আছে,
সো এবার হ্যাঁ স্যার। আমরা একটা তাহলে কনসেপ্ট, দাঁড়াও দাঁড়াও, স্যার, কোয়েশ্চেন্স আমি নেব, আমি কোয়েশ্চেন্স নেব, জাস্ট আ মিনিট। এবার আমরা একটা কনসেপ্টে আসি, সেটা হচ্ছে গিয়ে যে হোয়াট ইজ দিস সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম। হ্যাঁ, প্রথমে হচ্ছে যে যে লিগান্ডটা বাইন্ড করলো আউটসাইডে, সেটা যেটা আমি বললাম। হ্যাঁ, যে কোনো সিগন্যালিং মলিকিউল, সে হরমোন হতে পারে বা একটা নিউরো ট্রান্সমিটার হতে পারে। হরমোনের ক্ষেত্রে বললাম এফএসএইচ, এলএইচ, নিউরো ট্রান্সমিটার সে সেরোটোনিন, হ্যাঁ ডোপামিন এক্সেট্রা হতে পারে। যেটা বাইন্ড করার দরুন এই জিপিসিআর এ একটা কনফরমেশনাল চেঞ্জ হচ্ছে। এই কনফরমেশনাল চেঞ্জের জন্য কি হচ্ছে, যে জি প্রোটিনের অ্যাক্টিভেশন হচ্ছে। ঠিক আছে, এবার সাব ইউনিট ডিসোসিয়েট করছে আলফা থেকে বিটা আর গামা। এবার এই সেকেন্ড মেসেঞ্জার, সেকেন্ড মেসেঞ্জারটা কি? সেকেন্ড মেসেঞ্জার হচ্ছে যে এই যে জি প্রোটিনটা, হ্যাঁ, ইট ইন্টারাক্ট উইথ স্পেসিফিক এনজাইমস অর আয়ন চ্যানেলস প্রডিউসিং সেকেন্ড মেসেঞ্জার্স। এই সেকেন্ড মেসেঞ্জার্স গুলো হচ্ছে নন প্রোটিন মলিকিউলস, যাদের কাজই হচ্ছে সিগন্যালটাকে ফার্দার অ্যাম্প্লিফাই করা। ফর এক্সাম্পল, সাইক্লিক এএমপি। তাহলে এই অ্যাক্টিভেটেড জি প্রোটিন কোনটা কি অ্যাক্টিভেট হচ্ছে আমি পরে টেবিলে দেখাচ্ছি তোমাদের। এই অ্যাক্টিভেটেড জি প্রোটিন কি করে, অ্যাডিনাইল সাইক্লেজ বলে একটা এনজাইমকে অ্যাক্টিভেট করে, করলো। তাহলে এই যে অ্যাডিনাইল সাইক্লেজ, এ কি করছে, এটিপি কে ব্রেক ডাউন করছে ইনটু সাইক্লিক এএমপি। এই সাইক্লিক এএমপিটার এবার কি করছে, সাইক্লিক এএমপি প্রোটিনেস কে, প্রোটিনেস, সরি, সাইক্লিক এএমপি প্রোটিন কাইনেজ এ কে অ্যাক্টিভেট করছে। এবার এই প্রোটিন কাইনেজ এ কি করছে, এ কিন্তু ডাউনস্ট্রিম সিগন্যালিং পাথওয়েতে যে প্রোটিন গুলো আছে তাদেরকে ফসফোরিলেট করছে। তা এখানে সাইক্লিক এএমপিটা কিন্তু হচ্ছে গিয়ে সেকেন্ড মেসেঞ্জার। সাইক্লিক এএমপি কিভাবে তৈরি হচ্ছে, না আমাদের জি প্রোটিন অ্যাক্টিভেট করলো অ্যাডিনাইল সাইক্লেসকে, সে এটিপি কে সাইক্লিক এএমপি তে কনভার্ট করে দিল। সাইক্লিক এএমপি প্রোটিন কাইনেজ এ কে অ্যাক্টিভেট করলো, এই প্রোটিন কাইনেজ এ কিন্তু এবার ফার্দার ডাউনস্ট্রিম সিগন্যালিং পাথওয়ে যে মলিকিউলস গুলো আছে তাদেরকে এক এক করে অ্যাক্টিভেট করবে। ঠিক আছে, সিমিলারলি আরেকটা সেকেন্ড মেসেঞ্জার কি, হ্যাঁ, ইনসিটল ট্রাইফসফেট আর ডাইঅ্যাসাইল গ্লিসারল। ঠিক আছে, এটা কি না মেমব্রেন বাউন্ড একটা লিপিড। ঠিক আছে, সো পিআইপি2, হ্যাঁ, এই ফসফো ইনসিটাল ডাইফসফেট এইটা কি হচ্ছে, যে এইটাকে ও ভেঙে দিচ্ছে গিয়ে হচ্ছে একটা এনজাইম ফসফোলাইপেজ সি। এই ফসফোলাইপেজ সি এনজাইমটা অ্যাক্টিভেটেড হচ্ছে अगेन বাই জি প্রোটিন। এই যে জিএস জিকিউ এগুলো কি আমি বলছি যে কোন ইউনিটটা কাকে অ্যাক্টিভেট করে, সেটা আমি পরে আসছি। এই ফসফোলাইপেজ সি ব্রেকডাউন করছে পিআইপি2 কে ইনটু ইনসিটল ট্রাইফসফেট এন্ড ডাইঅ্যাসাইল গ্লিসারল। এই ইনসিটল ট্রাইফসফেট কি করছে, ক্যালসিয়াম আয়ন রিলিজ করছে ফ্রম দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর ডাইঅ্যাসাইল গ্লিসারল কি করছে, ঠিক আছে, সেই ক্যালসিয়াম আয়ন গুলোর সঙ্গে যুক্ত হয়ে কিন্তু প্রোটিন কাইনেজ সি কে অ্যাক্টিভেট করছে। এর আগে আমরা দেখলাম প্রোটিন কাইনেজ এ অ্যাক্টিভেটেড হলো। এই প্রোটিন কাইনেজ সি এর কাজ কি, প্রোটিন কাইনেজ সি আবার কিন্তু ফার্দার যে সিগন্যালিং পাথওয়ে ডাউনস্ট্রিম প্রোটিন গুলো আছে সেগুলোকে অ্যাক্টিভেট করলো। তাহলে এখানে এই যে ইনসিটাল ট্রাইফসফেট এবং ডাইঅ্যাসাইল গ্লিসারল, এরা হচ্ছে গিয়ে সেকেন্ড মেসেঞ্জার্স। ইনসিটাল ট্রাইফসফেট এন্ডোপ্লাজমিক রেটিকুলামের থেকে ক্যালসিয়াম আয়ন রিলিজ করছে, and this diacyl glycerol, what is its role? It is along with the calcium ion, it is activating protein kinase C, which in turn will phosphorylate the proteins in the downstream signaling pathway, thereby evoking a response. ঠিক আছে, এবার দেখো কোনো সিগন্যালিং পাথওয়ে কিন্তু পার্মানেন্টলি চলতে পারে না। তা আমি যেটা বললাম যে অ্যালফা সাব ইউনিটের কিন্তু একটা ইন্ট্রিনসিক জিটিপিএস অ্যাক্টিভিটি আছে। সেই জিটিপিএস অ্যাক্টিভিটিটার জন্য কি হচ্ছে, যে ও কিন্তু এই জিটিপি কে ভেঙে দিচ্ছে জিডিপি তে। ফলে আলফা সাব ইউনিট ইনঅ্যাক্টিভ হয়ে গেল, জি প্রোটিন ইনঅ্যাক্টিভ হয়ে গেল, বিটা গামা এসে বাইন্ড করে গেল ওর সাথে, এবং
বিটা গামা এসে বাইন্ড করার পর কি হলো, যে টোটাল সিগন্যালটা স্টপ হয়ে গেল। এখানে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, যেটা আমি এখনই দেখাবো, যে অ্যালফা সাব ইউনিট নিজে নিজে অ্যাক্টিভেশন করতে পারে, আবার ডিসোসিয়েটেড বিটা গামা সাব ইউনিট তারাও কিন্তু বিভিন্ন অ্যাক্টিভেশন নিজে নিজে করে। হ্যাঁ, এখানে একটা ছোট্ট জিনিস বোঝো, যেটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যেহেতু তোমাদের ম্যাডাম ক্যান্সার করিয়েছেন, ধরো এই যে অ্যালফা সাব ইউনিটের ইন্ট্রিনসিক জিটিপিএস অ্যাক্টিভিটি কোনো মিউটেশনের জন্য সেটা নষ্ট হয়ে গেল, তখন কি হবে? হোয়াট উইল হ্যাপেন দেন? এনিওয়ান, কেউ যদি উত্তর দিতে পারো। সাপোজ দিস অ্যালফা সাব ইউনিট লুজেস its intrinsic GTPase activity. What will happen then due to some mutation? সিগন্যালিং পাথওয়েটা তাহলে তো হ্যাঁ বলো। সিগন্যালিং নন্দন, গলা শোনা যাচ্ছে না। আমি বলছি, তখন যেটা হবে সেটা হচ্ছে ও কনস্টিটিউটিভলি অ্যাক্টিভ হয়ে থাকবে। মানে ও জিটিপিএস অ্যাক্টিভিটি ওর চলে গেছে, ফলে ওয়ান্স দ্য আলফা সাব ইউনিট বাইন্ডস টু আ জিটিপি, ওটা কিন্তু কনস্টিটিউটিভলি অ্যাক্টিভ হয়ে থাকবে, ওরা সবসময় অ্যাক্টিভ হয়ে থাকবে। ফলে সিগন্যালিং পাথওয়েটাও সবসময় অ্যাক্টিভ হয়ে থাকবে। দ্যাট উইল লিড টু ক্যান্সার পোটেনশিয়ালি। যেটা আমরা ম্যাপকাইনেস পাথওয়েও যখন পড়বো সেটা দেখবো, যে র্যাস প্রোটিন যদি ওর জিটিপিএস অ্যাক্টিভিটি হারায়, তাহলে সবসময় র্যাস কিন্তু অ্যাক্টিভ থাকবে। এবার নাও দিস ইজ দ্য ওয়ে আর নর্মাল জিন get transformed into a, মানে a proto oncogene rather get transformed into a oncogene। যে মুহূর্তে ও জিটিপিএস অ্যাক্টিভিটিটা মিউটেশনের জন্য নষ্ট হয়ে গেল, তখন সবসময় জিটিপিটা বাউন্ড থাকবে, এবং ওটা কিন্তু তখন অঙ্কোজিন হয়ে গেল বা অঙ্কোপ্রোটিন তৈরি করলো, যেটা কনস্টিটিউটিভলি একটা সিগন্যালিং পাথওয়েকে সবসময়ের জন্য আর কি অ্যাক্টিভ রাখে। ঠিক আছে, এইখানে আমরা কিছু রোলস দেখি যেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, এখানে জি আলফা এস এ কি করছে, যে আমাদের একটা জিনিস বুঝতে হবে, যে ইচ টাইপ মানে টোটাল 800 ধরনের এরকম জিপিসিআরস আছে, মানে অনেক ধরনের কিন্তু অ্যালফা সাব ইউনিটেরও টাইপস আছে। তো এখানে সেইগুলোর এক একটার কাজ। জি আলফা এস এ কি করছে, অ্যাডিনাইল সাইক্লেজ অ্যাক্টিভিটি বাড়াচ্ছে। জি আলফা আই এ অ্যাডিনাইল সাইক্লেজ অ্যাক্টিভিটি কমাচ্ছে। জি আলফা কিউ এ ফসফোলাইপেজ সি এর অ্যাক্টিভিটি বাড়াচ্ছে। ঠিক আছে, দ্যাট ইজ তোমার বেসিক্যালি তাহলে জি আলফা এস কি করছে, সাইক্লিক এএমপি বাড়াচ্ছে, জি আলফা আই সাইক্লিক এএমপি কমাচ্ছে, এন্ড জি আলফা কিউ কি করছে, যে ইনোসিক্যাল ট্রাইফসফেট এবং ডায়াসাইল গ্লিসারল এবং ক্যালসিয়াম আয়নের মাত্রা বাড়াচ্ছে। আবার জি আলফা 12 13 এ আবার একটা অন্য কাজ করছে, এ রেগুলেট করছে সাইটোস্কেলিটনকে বাই রো জিটিপিএস। ঠিক আছে, এইখানে আরো এখানে একটু ডিটেলসে দেয়া আছে যে এস আই কিউ 12 13 এক্স্যাক্টলি মোড অফ অ্যাকশন কি কি। ঠিক আছে, তো সেটা তোমরা নোটসে অবশ্যই দেখে নিতে পারো। হ্যাঁ, এই একটা জিনিস। আরেকটা যেটা হচ্ছে গিয়ে, যে এর ফিজিওলজিক্যাল রোল কি কি। ঠিক আছে, প্রথমে তো হচ্ছে গিয়ে ভিশন। হ্যাঁ, রোড অফ ভিশন, টেস্ট, স্মেল, এই সবকিছুই মিডিয়েটেড হয় বাই জিপিসিআর। হ্যাঁ, রিসেপ্টার্স, ব্রেনে রিসেপ্টার্স, জিপিসিআর রিসেপ্টার্স থাকে, তাহলে নিউরো ট্রান্সমিটার সেরাটোনিন, ডোপামিন, এরা অ্যাক্ট করে বাই মিনস অফ দিস জিপিসিআর। দেন ফর ইমিউন রেসপন্স, কেমোকাইন অ্যান্ড হিস্টামিন রিসেপ্টার্স, হ্যাঁ, দে আর অলসো জিপিসিআর mediated receptors which help regulate immune system and inflammation। ঠিক আছে, নার্ভাস সিস্টেমে, হ্যাঁ, আমরা যদি দেখি এই মুড রেগুলেশন ছাড়াও বিভিন্ন অটোনমিক নার্ভাস সিস্টেম ফাংশন, যেমন ধরো আমাদের পাম্পিং, যেগুলো ব্লাড প্রেশার কেমন থাকবে, হার্ট রেট কেমন থাকবে, সেগুলোও কিন্তু রেগুলেট হয় গিয়ে হচ্ছে বাই মিনস অফ জিপিসিআর। আচ্ছা, হরমোনস লাইক গ্লুকাগন, মানে আমাদের রক্তে শর্করার মাত্রা কতটা থাকবে, ঠিক আছে, কতটা আর কি গ্লাইকোজেন ভাঙবে গিয়ে হচ্ছে গ্লুকোজে, দ্যাট ইজ অলসো রেগুলেটেড বাই জিপিসিআর। ঠিক আছে, ফলে এই এতগুলো রেগুলেশন, আরো যদি আমি এখানে দেখছিলাম কিছু যদি পাওয়া যায়, মোটামুটি এইগুলোই। হ্যাঁ,
এবার যেটা ব্যাপার হচ্ছে যে ফলে এর কিন্তু ক্লিনিক্যাল রেলেভেন্স আছে। এই মুহূর্তে 30 to 50% অফ অল কারেন্টলি মার্কেটেড ড্রাগস এরা কি করছে না, এই জিপিসিআর কে রেগুলেট করছে। এবার রেগুলেট করা মানে আইদার এরা হচ্ছে অ্যাগানিস্ট মানে অ্যাক্টিভেট করছে জিপিসিআর কে, অর অ্যান্টাগনিস্ট মানে ব্লক করছে জিপিসিআর কে। কিছু এক্সাম্পল হচ্ছে বিটা ব্লকার্স, ঠিক আছে, বিটা ব্লকার্স ফর হাইপারটেনশন অ্যান্ড অ্যান্টিহিস্টামিনস ফর অ্যালার্জিস, ঠিক আছে। এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা যেহেতু দেখলাম যে ইমিউন সিস্টেমে হিস্টামিন অ্যাক্ট থ্রু দিস জিপিসিআরস, ঠিক আছে। অলসো অটোনমিক নার্ভাস সিস্টেম অ্যান্ড নিউরোট্রান্সমিটার্স অ্যাক্ট টু দ্য জিপিসিআরস, ফলে সেই জন্য অ্যান্টিহিস্টামিনস আর বিটা ব্লকার্স এরা কিন্তু জিপিসিআর কে আর কি কন্ট্রোল করে। এছাড়াও কিছু আমরা ড্রাগের যদি রোল দেখতে পাই, মেইনলি এই বিটা ব্লকার্স, অ্যান্টিহিস্টামিনস, অ্যান্টিসাইকোটিক্স, ঠিক আছে। অ্যান্টিহিস্টামিনস যেমনি হিস্টামিন রিসেপ্টরকে ব্লক করছে, বিটা ব্লকার্স যেমনি অ্যাড্রিনার্জিক বিটা অ্যাড্রিনার্জিক রিসেপ্টরস কে টার্গেট করছে ফর হাইপারটেনশন ইত্যাদি। হ্যাঁ, যাদের আমরা এখানে একটা কথা ভালো বলা ভালো যে অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোনস ওইগুলোরও কিন্তু জিপিসিআর রিসেপ্টরস আছে, ঠিক আছে, উইচ রেগুলেটস দ্য ব্লাড প্রেশার এক্সেট্রা। তো ফলে সেখানে যদি আমরা বিটা ব্লকার্স ইউজ করি তাহলে বিটা অ্যাড্রিনার্জিক রিসেপ্টরস কে কিন্তু টার্গেট করে সেগুলোকে কিন্তু ব্লক করা যায় টু কন্ট্রোল হাইপারটেনশন। অ্যান্টিসাইকোটিক্স মানে এরা কি করছে, এরা মডিউলেট করছে ডোপামিন রিসেপ্টরস কে। আমরা দেখলাম ডোপামিন আর সেরাটোনিন রিসেপ্টরসও কিন্তু জিপিসিআর বেসড। এবং লাস্টের যে জিনিসটা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে, যদি এই জিপিসিআর এ কোনো মিউটেশন হয়, আমি যেমনি বললাম যে অ্যাক্টিভ থেকে গেল হয়তো জি আলফা সাব ইউনিট, দ্যাট মাইট লিড টু ক্যান্সার, ঠিক আছে। সেরকম কিন্তু আরো অনেক হতে পারে, যেমনি রোডপসিন যেটা থ্রু জিপিসিআর রিসেপ্টর কাজ করে, সেটাই আমরা জানি যে রোডপসিনের যদি কোনো মিউটেশন হয়, দ্যাট লিডস টু আ সিভিয়ার আই ডিজিজ নোন অ্যাজ রেটিনাইটিস পিগমেন্টোসা, ঠিক আছে। এবং যেহেতু বিভিন্ন হরমোন এই রিসেপ্টর জিপিসিআর রিসেপ্টর দিয়ে কাজ করে, ফলে সেক্ষেত্রে যদি এই জিপিসিআর এর কোনো ডিসরেগুলেশন হয়, দ্যাট মাইট লিড টু হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম অ্যান্ড ডায়াবেটিস ইনসিপিটাস, মানে যেটা হচ্ছে গিয়ে আমাদের ভ্যাসোপ্রেসিন মিডিয়েটেড অ্যান্টি ডাইউরেটিক হরমোন মিডিয়েটেড ডায়াবেটিস আর কি, যে তোমার ডিস্টাল কনভলিউটেড টিবিউলে ওয়াটার অ্যাবজর্পশনের ডিরেগুলেশন হয়, মানে বহুমূত্র রোগ যেটাকে আমরা বলে থাকি। দ্যাট ইজ অলসো ডিউ টু দিস ডিসরেগুলেশন অফ জিপিসিআর, ঠিক আছে। এইবার যদি তোমাদের কারুর কোনো প্রশ্ন থাকে, ইউ ক্যান শুট। কেউ একটা মাঝখানে প্রশ্ন করছিলে, হ্যাঁ স্যার, ওটা বুঝতে পেরে গেছি তারপরে। বুঝতে পেরে গেছো? ভেরি গুড। হ্যাঁ।